بداية طفح قلبه। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরহেজগার স্বামী ডিজিটাল বউ গল্পটি শুনতে থাকুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, আপনি কি সবসময় এরকম টুপি পাঞ্জাবি পরে থাকেন আর দাড়ি ও কি কাটেন না কখনো? প্রশ্নটা শুনে বসের মেয়ে নওরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালাম আমি। এমনিতেও মেয়েটির পোশাক আশাক আর চালচলন দেখে প্রথম থেকেই ভালো লাগেনি আমার, কিন্তু ভদ্রতার খাতিরে তখন বসেছিলাম। আমি যে তাকালাম তা পাত্তা না দিয়ে মেয়েটা আবার বলল, দেখুন, আপনার মতো কোনো খ্যাতকে বিয়ে করে আমি আমার লাইফ স্পয়েল করতে পারবো না, আর একান্তই যদি আমাকে বিয়ে করতে চান তাহলে নিজেকে চেঞ্জ করে আসুন। এবার আর বসে থাকতে পারলাম না। মান সম্মান যায় গেলে যাবে, চাকরি শেষ হয়ে গেলে যাবে, রিজিকের মালিক আল্লাহ, তিনি অন্য ব্যবস্থা করে দিবেন। এই কথা ভেবে উঠে এলাম ওখান থেকে। কেন যে বসের কথায় ওনার মেয়েকে দেখতে এলাম। ওহ, গল্পে গল্পে আর একটি কথা বলা হয়নি, সেদিন আমার সাথে আমার বন্ধু জুনায়েদ ছিল। লেখাপড়া শেষে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি, কিন্তু চাকরিটা বোধহয় আর থাকবে না, কারণ নওরিনের কারণে যা হয়েছে। আসলে সবসময় নবীর দেখানো পথে চলার চেষ্টা করি, তাই কর্মক্ষেত্রেই হোক আর যেখানেই হোক সবাই আমাকে পছন্দ করে। সততা আর কাজে দায়িত্বশীলতা দেখে খুব অল্প দিনেই বসের সুনজরে এসেছি আমি। তো একদিন বস ডেকে বললেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, তাই যদি একবার দেখে আসি ওনার মেয়েকে। আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই, বস যথেষ্ট স্নেহ করেন আমাকে, তাই ওনার এই অনুরোধ ফেলতে পারিনি। তাছাড়া বিয়ের বয়স হয়ে গেছে, তাই আর মানা না করে নওরিনকে দেখতে এসেছিলাম, কিন্তু কল্পনাও করিনি এমন মেয়েকে দেখতে যাচ্ছি। পরের দিন অফিসে বস ডেকে পাঠালেন আমাকে। বুঝে গেলাম চাকরিটা যাবে। একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় পাই না আমি, তাই নির্ভয়েই বসের সামনে গেলাম। আমাকে দেখে বস ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসতে বলল। চেয়ার টেনে ওনার সামনে বসতেই উনি বললেন, জানি মনে মনে হয়তো অনেক রাগ করেছ আমার উপর, এমন মেয়েকে দেখতে কেন পাঠালাম। আসলে বাবা মা মোরা মেয়ে তো কোনোদিনও একটা কঠিন কথা ও শোনায়নি, তাই অতি আদরে মেয়েটার এমন অধপতন। আমি ছাড়া আমার মেয়েকে দেখার কেউ নেই। আল্লাহ কতদিন আর বাঁচিয়ে রাখবেন আমাকে। মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে না দিতে পারলে শান্তি হবে না আমার, কিন্তু বেশিরভাগই আমার টাকার জন্য আমার মেয়েকে বিয়ে করতে চাই। দেখো বাবা, আমি জানি নওরিন তোমার যোগ্য নয়, কিন্তু একমাত্র তুমিই পারবে ওকে নিজের যোগ্য বানাতে, তাই বিয়েতে দয়া করে অমত করো না। আমার মেয়েটা একটু উচ্ছৃঙ্খল, কিন্তু আজ পর্যন্ত খারাপ কোনো কাজ করেনি। ও কোনোদিন প্রেমও করেনি, তবে অতিরিক্ত অহংকারী আর বদমেজাজি। ওকে বিয়ে করে তুমি ওকে নিজের মতো করে গড়ে নাও বাবা। এখন আমার অনুরোধ রাখা না রাখা তোমার ব্যাপার। কি বলবো ঠিক বুঝতে পারছি না, খুব মায়া হচ্ছে বসের উপর। আর যদি আল্লাহ আমার সাথে নওরিনের ভাগ্য জুড়ে দিয়ে থাকে তাহলে আমি কে বিয়েটা আটকানোর। দেখি বসের মেয়েটাকে পথে আনতে পারি কিনা। তাই সব দিক বিবেচনা করে বসকে হ্যাঁ বলে দিলাম। বস খুশি হয়ে পুরো অফিসে মিষ্টি বিতরণ করলেন। আল্লাহ আমার ভাগ্যে বউ হিসেবে যে নওরিনকে রেখেছে তা আমি সিওর, কারণ আজ নওরিনের সাথে আমার শুভ বিবাহ সম্পন্ন হলো। এখন বাসর ঘরের দিকেই যাচ্ছি। বাসর ঘরে ঢুকে নওরিনকে সালাম দিলাম। সালামের উত্তর না দিয়ে ও অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। আমি ওকে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য ডাকলাম, কিন্তু ঘুম এসেছে বলেই ওভাবেই শুয়ে পড়ল। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট নতুন জীবনের জন্য দুয়া এবং নওরিনকে ঈমান দেওয়ার ফরিয়াদ জানিয়ে নওরিনের পাশে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙল আমার। উঠে ফ্রেশ হয়ে নওরিনকে ডাকলাম, কিন্তু ও উঠল না। আমি ওকে টেনে তুলে বললাম ফজরের নামাজটা পড়ে নিতে, ও পারব না বলে মুখের উপর খাতা চাপিয়ে ঘুমিয়ে পড়ল। নামাজে দেরি হয়ে যাচ্ছে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মসজিদ থেকে ফিরে নওরিনকে আগের অবস্থায় আবিষ্কার করলাম। এই মেয়েকে কি করে পথে আনবো তাই ভেবেই কোনো কুলকিনারা করতে পারলাম না। মনে হয় না এই মেয়ে উঠে আমায় রান্না করে খাওয়াবে, তাই আর কিছু না ভেবে রান্না ঘরের দিকে পা বাড়ালাম। আজ 1 মাস হলো নওরিনের কোনো পরিবর্তন হয়নি, ও এখনো আগের মতোই আছে। এই 1 মাসে ওকে নামাজ পড়ার জন্য প্রত্যেক ওয়াক্তেই বলেছি, কিন্তু ও আমার কথা কানে ও নেয়নি।
ওর পোশাক আশাকেও কোনো পরিবর্তন আনতে পারেনি। তবে এসব পোশাকে ঘরের বাইরে না গেলেই হয়। এসব ভাবতে ভাবতেই বাসায় আসলাম। আমি বাসায় আসলে নওরিন কখনো দরজা খুলে দেয় না, তাই ডোর বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খুলি। ভিতরে গিয়ে দেখি নওরিন বেশ সেজেছে। মনে হচ্ছে কোথাও যাবে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো, পরনে একটা টপস আর টাইট জিন্স। মেকআপ করেছে হালকা, গায়ে কোনো ওড়না নেই। এই অবস্থায় বের হবে নাকি, তাও আবার এত রাতে? ওর কাছে গিয়ে জানতে চাইলাম কোথায় যাবে। ও আমার কথার কোনো উত্তর দিল না। এবার গলার স্বর একটু কঠিন করে বললাম, কোথায় যাচ্ছ জানতে চেয়েছি না। ও এবার বিরক্ত হয়েই উত্তর দিল, বান্ধবীর বার্থডে পার্টি আছে, সেখানেই যাচ্ছি। ওর কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। কোনো মতে সামলে নিয়ে বললাম, এভাবে যেতে পারবে না। তাহলে কিভাবে যাব? আমার দেওয়া বোরকাটা পরো, আমি গিয়ে দিয়ে আসব। আর উইশ করে গিফট দিয়ে তুমি আবার ব্যাক করবে আমার সাথে। আমার কথা শুনে নওরিন রাগ দেখিয়ে বলল, শুনব না আপনার কথা। আপনি কে? হ্যাঁ, আমার বাবার জোড়াজুড়িতে বিয়েটা করেছি বলে কি ভেবেছেন আপনি? আমার উপর কর্তব্য পেয়ে গেছেন? মোটেও না। দেখি সরুন, দেরি হয়ে যাচ্ছে আমার। ওর কোনো কথা না শুনে টানতে টানতে অন্য রুমে আটকে দিলাম ওকে। ও দরজা ধাক্কাচ্ছে অনবরত, আর অকথ্য ভাষায় গালাগাল করছে আমাকে। সেদিকে পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। অনেক হয়েছে, এবার অন্য রাস্তা অবলম্বন করে পথে আনতে হবে ওকে। রুমে ঢুকে প্রথমেই ওর ফোনের দিকে নজর গেল। ড্রেসিং টেবিলেই পড়ে আছে। ওটা 7-5 না ভেবেই হাতে নিলাম মোবাইলটা। ফোনে কোনো লক নাই, সহজেই ফোন ঘাঁটতে পারলাম। প্রথমেই ওর ফেসবুক থেকে সমস্ত ছবি ডিলিট করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এরপর ফোন অফ করে ড্রয়ার বন্ধ করলাম। আলমারি খুলে ওর সমস্ত জামা কাপড় বের করে জ্বালিয়ে দিলাম। আজ থেকে ওকে ঘরে বন্দি করেই রাখব, যতদিন না পথে আসে ও। সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা বানালাম। এরপর মার্কেটে গিয়ে ওর জন্য কয়েকটা লং কামিজ আর শাড়ি কিনে আলমারিতে রাখলাম। এরপর ওর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি সব এলোমেলো। আমার উপর রাত জিনিসপত্রের উপর দিয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে ও। ঘুমোলে কি নিষ্পাপ লাগে ওকে। খুব মায়া হচ্ছে আমার, কিন্তু না, মায়া করলে ওকে ঠিক করতে পারবো না। ওকে মেঝে থেকে কোলে তুলে নিলাম। রুমে এনে বিছানায় শুয়ে দিতেই ঘুম ভেঙে গেল ওর। আমার দিকে বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ও। সেদিকে পাত্তা না দিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের